বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। আর তৃতীয় মাত্রার আজকের অতিথি তোফায়েল আহমেদ, কোনো বিশেষণের প্রয়োজন নেই। বাংলাদেশের তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ এবং এই মুহূর্তে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য। স্বাগত আপনাকে স্টুডিওতে। আপনার সঙ্গে কথা বলতে চাই, আসলে অনেকদিন পরে আপনি এসেছেন নানা বিষয় নিয়ে, তার মধ্যে রাজনীতি অবশ্যই আছে, অর্থনীতি, বাণিজ্য, আপনার মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়টি নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই সেটি হচ্ছে একবারে আপনার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট। আপনি কথাও বলেছেন এই বিষয় নিয়ে, জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রে যেটি স্থগিত করা হয়েছিল, আপনি 2-3 দিন আগেও বলেছেন যে সকল শর্ত পূরণ করা হয়েছে কিন্তু ওই সুবিধাটা পাওয়া যাচ্ছে না, কারণটা কি? জনাব জিল্লুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা খুব সামান্যই জিএসপি সুবিধা পেয়েছিলাম, সামান্য, অর্থাৎ কয়েকটা পণ্যের উপরে, যেমন প্লাস্টিক, যেমন তামাক, সিরামিক্স, তারপরে এই সামান্য, এবং পাটজাত দ্রব্য কিছু, খুবই কম। এবং যে বছর জিএসপি সুবিধা আমাদের স্থগিত করে সে বছরের আগের বছর আমাদের, অর্থাৎ 12-13 অর্থ বছরে আমাদের জিএসপির আওতায় রপ্তানি হয়েছিল মাত্র $24 মিলিয়ন, $24 মিলিয়ন, $24 মিলিয়ন। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের টোটাল রপ্তানি হলো $5.6 বিলিয়ন। কিন্তু এই $5.6 বিলিয়ন -24, তাতে আপনার $5.36 বিলিয়ন আমরা কোনো সুবিধাই পাই না। না পাই আমরা মার্কেট অ্যাক্সেস, না পাই জিএসপি। যদিও আপনি জানেন WTO যখন প্রতিষ্ঠিত হয় উরুগুয়েরান এগ্রিমেন্টের পরে 1995 সনের, আপনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। আমি তখন বাণিজ্য মন্ত্রী, 95 সনে, আমি তখন বাণিজ্য মন্ত্রী হই নাই, তার পরের বছর 1995 সনের জুলাই মাস থেকে WTOর কার্যক্রম শুরু হয়। এই সময়টাই কিন্তু যে আমরা টুইন প্রসেসেস অফ গ্লোবালাইজেশন অ্যান্ড লিবারালাইজেশন, অর্থাৎ বাংলায় বললে উদারীকরণ এবং বিশ্বায়ন, এই যাত্রা শুরু হয়। এবং এটা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের ডিউটি ছিল আগে কোনো আইটেমের উপরে 300% বেশি। কিন্তু এই গ্লোবালাইজেশন লিবারালাইজেশন কারণে আমাদের যে পণ্যের যে আমদানি, সেটা ড্রাস্টিক্যালি আমাদের কাস্টম ডিউটিকে রিডিউস করা হয়, কমিয়ে দেওয়া হয় 45%। কোথায় 300, কোথায় 45। তাহলে এই যে কমানো হলো, এটার বেনিফিটটা পেল কারা? বেনিফিটটা পেল উন্নতশীল দেশ, ডেভেলপড কান্ট্রিজ ইনক্লুডিং আমেরিকা। যার জন্য কথা ছিল যে যদি লিবারালাইজেশন, গ্লোবালাইজেশনের মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলি আরও দরিদ্র হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সেই বিশেষ ব্যবস্থাটা হলো মার্কেট অ্যাক্সেস, অর্থাৎ অন্য দেশে আমরা বিনা শুল্কে আমাদের পণ্য যাতে আমরা রপ্তানি করতে পারি। এই প্রথম যে WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্স হয় সিঙ্গাপুরে, আমি একটু আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটু ব্যাকগ্রাউন্ড। প্রথম যে সিঙ্গাপুরে WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্স হয় নভেম্বর-ডিসেম্বরে, আমি তখন বাণিজ্য মন্ত্রী হিসাবে স্বল্পোন্নত 48টা দেশের সমন্বয়ক এবং মুখপাত্র, অর্থাৎ মূল দায়িত্বটা এই সমন্বয়ের উপরে বাংলাদেশের উপরে। এবং আমি তখন অনেক ছাত্রদের মতো হোমওয়ার্ক করি যে WTO কী, এবং আমরা যে যাচ্ছি মিনিস্ট্রিয়াল কনফারেন্সে কী পেতে পারি। আমরা আমাদের দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, BCCI, MCCI, DCCI, সবাই, ঢাকা চেম্বার, সকলের সাথে, এবং এদেশের যে যারা নামকরা অর্থনীতিবিদ, তাদের সাথে পরামর্শ করে আমি তৈয়ার হয়ে যাই। এবং যাবার পরে ফার্স্ট মিনিস্ট্রিয়াল কনফারেন্সে আমি বাংলাদেশের পক্ষে শুধু না, 48টা স্বল্পোন্নত দেশের পক্ষ থেকে প্রস্তাব করি যে আমাদেরকে ডিউটি ফ্রি
কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিতে দিতে হবে। হবে। অর্থাৎ প্রস্তাবটা ছিল এই যে ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট শুড বি গিভেন টু দি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ অ্যান্ড এ কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন শুড বি টেকেন ইন দেয়ার ফেভার। পৃথিবীর অনেক উন্নতশীল দেশ আমাদেরকে সমর্থন করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কোনো কোনো দেশ আমাদেরকে সমর্থন করে নাই। পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিলাম যে মিনিস্ট্রিয়াল ডিক্লারেশন হয় একটা মন্ত্রী ফার্স্ট মিনিস্ট্রিয়াল কনফারেন্সের কি সিদ্ধান্ত হলো একটা ডিক্লারেশন হয়, এটা আমাদের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত না করে করার চেষ্টা হয়। কিন্তু আমি বলেছি এইটাকে যদি আমাদের প্রস্তাব গ্রহণ করা না হয় তাহলে মিনিস্ট্রিয়াল ডিক্লারেশন আমরা গ্রহণ করব না। বাধ্য হয়ে আমাদের সাথে পরামর্শ করে এবং আমি 48টা দেশের সাথে পরামর্শ করে আমরা পরবর্তীকালে তারা এটাকে অন্তর্ভুক্ত করে যে ফার্স্ট মিনিস্ট্রিয়াল কনফারেন্সের প্যারা 14তে আছে যে ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস উইল বি গিভেন টু দি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ অ্যান্ড এ কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন উইল বি টেকেন ইন দেয়ার ফেভার। এরপর একটা হাই লেভেল মিটিং হয় জেনেভা। এটা কত ছিল যে একটা হাই লেভেল মিটিং, এবং আমি ফলো আপ মিটিং 97 সনে, এবং আমি জেনেভা যাই। আমি এবং নেদারল্যান্ডের ডেভেলপমেন্ট মিনিস্টার আমরা দুজন কো চেয়ার করি, এবং সেখানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ITC, তারপরে WTO, কতগুলি অর্গানাইজেশন, UNDP, কতগুলি অর্গানাইজেশন আমাদেরকে সাহায্য করার জন্য ঐক্যবদ্ধ হয়। এবং আংটাডের সেক্রেটারি জেনারেল ছিলেন রুবেন রুকোপিরো, তিনি আমাদেরকে সমর্থন করেন, এবং DGWTO ছিলেন রুজেরিও, হি ওয়াজ অলসো ইন আওয়ার ফেভার। এই যে সিদ্ধান্তটা হলো, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কানাডা সহ পৃথিবীর অনেক দেশ আমাদেরকে মার্কেট অ্যাক্সেস দিয়েছে। আজকে কানাডাতে আমরা মার্কেট অ্যাক্সেস পাই। ইউরোপিয়ান ইউনিয়নে আমরা EBA অর্থাৎ এভরিথিং বাট আর্মস, মানে অস্ত্র ছাড়া সব কিছু আমরা ডিউটি ফ্রি রপ্তানি করতে পারি। অস্ট্রেলিয়া 100% আমাদেরকে দিয়েছে। জাপান হ্যান্ড গ্লোভস, লেদার গ্লোভস ছাড়া আর হ্যান্ড গ্লোভস ছাড়া সব কিছু আমাদেরকে শুল্কমুক্ত দিয়েছে। চায়না প্রায় মোর দ্যান 5,000 আইটেমস তারা আমাদেরকে ডিউটি ফ্রি দিয়েছে, 5,000 এবং ইন্ডিয়া আমাদেরকে টোবাকো এবং অ্যালকোহল, এই দুইটা আইটেম ছাড়া সব কিছু আমরা ইন্ডিয়াতে শুল্কমুক্তভাবে রপ্তানি করতে পারি, অ্যাকসেপ্টিং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা আমাদেরকে মার্কেট অ্যাক্সেস দেয় না। এবং দেখেন তারা মার্কেট অ্যাক্সেস দিয়েছে কতগুলি স্বল্প উন্নত দেশকে। তারা কারা? তারা সাব সাহারান কান্ট্রি। যদি না দিত একটা কথা ছিল, তাদেরকে দিয়েছে কিন্তু বাংলাদেশকে দেয়নি। না দেওয়ার কারণ বাংলাদেশ ক্যান এক্সপোর্ট, যাদেরকে দিয়েছে তাদের ধারণা যে তারা তেমন এক্সপোর্ট করতে পারবে না। আর তারা 1973 সন থেকে এই GSP সুবিধা কতগুলি দেশকে দিয়ে থাকে, তার মধ্যে আমরাও এই সামান্য আইটেমের উপর আমরা এইটা আকস্মিকভাবে তারা বন্ধ করে দেয় 2013 সালে। দিয়ে তারা আমাদের উপরে কতগুলি শর্ত আরোপ করে, 16টা শর্ত, যেই শর্তগুলি একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয় এবং এই শর্তগুলি পূরণ করতে হবে। আমরা সেই শর্তগুলো মাফ করবেন 15 এপ্রিলের মধ্যে পূরণ করে দেওয়ার কথা ছিল। 2014 15 এপ্রিল আমরা সেগুলি পূরণ করে দিয়েছি। এবং এখন এই মুহূর্তে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে GSP সুবিধা দিত, তাদের যে একটা মেয়াদ ছিল, সেই মেয়াদটা গত বছর শেষ হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর কোনো দেশ এই মুহূর্তে GSP পায় না। এখন যদি তারা আবার এই মেয়াদটাকে রিনিউ করে, মেয়াদ উত্তীর্ণের পরে যে আবার রিনিউ করে কংগ্রেস, তাহলে আবার বাংলাদেশের GSP পাওয়ার সম্ভাবনা দেখা দেবে। এখন কিন্তু আমাদেরকে না দেবার কোনো কারণ নাই। সেই জন্য আমরা বলেছি, আপনি লক্ষ্য করেন আমরা যে 5 বিলিয়নের বেশি রপ্তানি করি, আমরা গত 5 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে 3.4 বিলিয়ন ডলার আমরা তাদেরকে ট্যাক্স দিয়েছি, ডিউটি দিয়েছি 5 বছরে, 3.4 বিলিয়ন ডলার। আর প্রতি বছর আমরা দেই, আমাদের যে রপ্তানি করে যারা রেডিমেড গার্মেন্টস, প্রতি বছর আমরা দেই 828 মিলিয়ন ডলার। তারপরে দেখেন ফার্স্ট মিনিস্টার কনফারেন্স হলো সিঙ্গাপুর, সেকেন্ড মিনিস্টার কনফারেন্স হলো জেনেভা, থার্ড মিনিস্টার কনফারেন্স হলো সিয়াটল। এই তিনটেই আমি
নেতৃত্ব দেই স্বল্পোন্নত দেশগুলো, কিন্তু আমরা এটা পেলাম না। হংকংয়ে যখন মিনিস্ট্রিয়াল কনফারেন্স হলো, 5th মিনিস্ট্রিয়াল কনফারেন্স বা 6th মিনিস্ট্রিয়াল কনফারেন্স, তখন আওয়ামী লীগ ক্ষমতা না, 2001-এর পরে, তখন বিএনপি ক্ষমতা ছিল। সেই সময় 97% পণ্যের উপরে তারা ট্যারিফ লাইন 97% ডিউটি ফ্রি দেওয়ার কথা স্বল্পোন্নত দেশগুলোকে। কিন্তু দেখেন, আপনি চিন্তা করেন কীরকম বুদ্ধির সাথে কাজ করেছে। আমরাও কীরকম, যে আমাদের যারা দায়িত্ব পালন করেছেন তারা সচেতন ছিলেন বলে আমার মনে হয় না। কারণ ওই যে 3% লেফট আউট, 97% ডিউটি ফ্রি দেওয়া বলে শুনতে কত ভালো লাগে, কিন্তু 3% দেয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র ওই 3%-এর মধ্যে রেডিমেড গার্মেন্ট ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ যেইটা আমরা বেশি রপ্তানি করি সেইটাই হলো 3%-এর মধ্যে, তার মানে জিরো, আমরা পেলাম না। এখন বালি মিনিস্ট্রিয়াল কনফারেন্সের লাস্ট যেটা হলো গত ডিসেম্বর মাসে, বালি মিনিস্ট্রিয়াল কনফারেন্সে কতগুলি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলি যদি বাস্তবায়িত হয় বাংলাদেশ লাভবান হবে। আর একটা কথা আপনাকে আমি বলি, আপনার এখানে আসার আগে আমরা এশিয়া প্যাসিফিক দেশগুলোর অন্তর্ভুক্ত 12টা স্বল্পোন্নত দেশের মিটিং হয়েছে। কারণ ইস্তাম্বুল একটা সম্মেলন হয়েছিল 2011 সালে, এই স্বল্পোন্নত দেশগুলো সহ একটা সম্মেলন। সেখানে সিদ্ধান্ত হয় যে 2020 সালের মধ্যে অর্ধেক স্বল্পোন্নত দেশ উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবার একটা সিদ্ধান্ত আছে। তারই একটা ফলো আপ প্রোগ্রাম আজকে হয়েছে। আমি ছিলাম চিফ গেস্ট সমাপনী অনুষ্ঠানে, সেখানে আমি আজকে বক্তব্য করে আসলাম যে বাংলাদেশ আমরা কোথায় ছিলাম, এখন কোথায় এসেছি। আপনারা লক্ষ্য করেন যে দেশ যখন স্বাধীন, বলেছি আমার বক্তৃতায়, যে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন আমাদের কিছুই ছিল না, শূন্য হাতে আমরা যাত্রা শুরু করি। আমাদের 7.5 কোটি লোক, খাদ্যের অভাব, আমাদের রপ্তানি হতো $348 মিলিয়ন। 348 মিলিয়ন মানে খুবই সামান্য। 25টা পণ্য 68টা দেশে আমরা রপ্তানি করতাম। আজকে সেই বাংলাদেশে আমাদের লোক সংখ্যা 16 কোটি, কিন্তু খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। অর্থাৎ আমরা গম আমদানি করি, কিন্তু চাল আমাদের আমদানি করতে হয় না, বরং আমরা চাল রপ্তানি করতে শুরু করেছি শ্রীলঙ্কাতে। আমি বাণিজ্য মন্ত্রী হিসেবে আমাদের যেমন আমাদের দেশের যেটা মানে হায়ার কোয়ালিটি রাইস, সেটা আমরা অনেক এক্সপোর্টার 200 টন, 300 টন, 500 টন, 1000 টন রপ্তানি করে। আমি পারমিশন দিই, এটা পারমিশন লাগে, বিকজ চাল রপ্তানিটা নিষেধ, পারমিশন লাগে। এইবার আমরা শ্রীলঙ্কাতে 50,000 টন সাধারণ চাল আমরা রপ্তানি করলাম, আমাদের দেশে যা দাম তার থেকে বেশি দামে। এবং আমরা রপ্তানি করেছি কখন? যখন আমাদের ফুড সিকিউরিটি 100% অল রাইট। আমাদের প্রায় 13 লক্ষ টন আমাদের মজুদ আছে। তারপর আমাদের বাম্পার ক্রপ হচ্ছে। আমি সেদিন দেখলাম যে আমাদের 3,67,00,000 মেট্রিক টন আমাদের এখানে উৎপাদন হয়েছে। এবার আরো বেশি আমাদের উৎপাদন হবে। সুতরাং উৎপাদন এবং আমাদের চাহিদা সম্পূর্ণ সঠিক রেখে তারপর আমরা রপ্তানি করতে। যেই দেশে বলেছিলাম 7.5 কোটি লোক খাদ্যের ঘাটতি, 16 কোটি লোক খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। আর আপনাকে আমি যেটা বলেছি, শেষ করি, যে $348 মিলিয়ন রপ্তানি করতাম, সেই দেশে এখন আমরা রপ্তানি করি $30.19 বিলিয়ন। যেই দেশে আমাদের রিজার্ভ ছিলই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পর আমরা যখন 9 সালে আমাদের রিজার্ভ ছিল $5-6 বিলিয়ন, সেটা এখন 22 বিলিয়ন। আরো বাড়ানোর এবং আমাদের রপ্তানি ছিল $15 বিলিয়ন, সেটা হচ্ছে মোর দ্যান $30 বিলিয়ন, 5 বছরে দ্বিগুণ। এবং আমাদের রিমিটেন্স ছিল $4-5 বিলিয়ন, সেটা হচ্ছে $15 বিলিয়ন। এখন কারেন্ট আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্ট, সেটা এখন পজিটিভ। অর্থাৎ রপ্তানি এবং আমাদের রেমিটেন্স দুটো যদি যোগ করি তাহলে আমরা যা ইম্পোর্ট করি তার থেকে বেশি।
তো সেই জন্য আমরা এখন এমন একটা অবস্থানে আছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা আমাদেরকে দিতে হবে না, কারণ টাইম আসছে যে আমরা মধ্যম আয়ের দেশে 2021-এর আগেই আমরা রূপান্তরিত হব। যদিও আমাদের ভিশন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন 2021, সেই ভিশনে আমাদের 21 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবার কথা। আমার ধারণা জন্মেছে যে আমরা তার আগেই আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত। মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনার বাংলাদেশের জন্য একটা নিঃসন্দেহে বড় বাজার, এবং আপনি জিএসপি সুবিধা না পেলেও অন্য কোনো টানাপোড়েনের, এই যে আমাদেরকে দেয় নাই, না দিছে মার্কেট অ্যাক্সেস, না দিছে জিএসপি সুবিধা, কিন্তু আমাদেরকে রপ্তানি করার সুযোগ দিয়েছে, সেজন্য উই আর গ্রেটফুল। কিন্তু আমরা তাদেরকে ডিউটি দেই। আজকে আমরা লক্ষ্য করেন যে পৃথিবীর যেই কয়েকটা দেশ ইমার্জিং ইকোনমি, আপনি জানেন যে গোল্ডম্যান স্যাক্স, একটা মাল্টি ন্যাশনাল প্রাইভেট ব্যাংক, they projected Bangladesh one of those emerging nations. যে 11টা দেশ ইমার্জিং নেশনে রূপান্তরিত হবে, কতগুলি দেশ সহ বাংলাদেশ ইজ one of those 11 countries. Then comes JP Morgan included Bangladesh as one of the frontier 5. Right. তারপর আমরা ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, তারপর পৃথিবীর অন্য এডিবি রিপোর্ট, আমাদের গ্রোথ অফ, তাই না যে রিসেন্ট একটা মার্কিন যুক্তরাষ্ট্রের রিসার্চ অর্গানাইজেশন একটি রিপোর্ট করেছে, ফোর্বস ম্যাগাজিনে ছাপাও হয়েছে, সেটি যে বিনিয়োগ করবার জন্য সবচাইতে মুক্ত জায়গা হচ্ছে বাংলাদেশ। বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান, ভিয়েতনাম 1 নম্বরে, বাংলাদেশ 2 নম্বরে, এবং সাউথ এশিয়া এবং আমরা এখন পর্যন্ত আপনার পৃথিবীতে যে তৈরি পোশাক, আমরা সেকেন্ড লার্জেস্ট রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টার্স। এবং আমাদের ইউরোপীয় ইউনিয়নের কি অবস্থা? আপনি তো ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে কি অবস্থা? আপনি তো ব্রাসেলসও গিয়েছিলেন। আমি সেদিন গেলাম, গত 20 তারিখে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট, ওই রানা প্লাজা ধসের পরে আমাদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়। আমরা স্বল্প উন্নত দেশ, রানা প্লাজায় পৃথিবীর বহু দেশ জিল্লুর অ্যাক্সিডেন্ট হয়, তবে রানা প্লাজার ঘটনা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এতগুলো লোক মৃত্যুবরণ করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদেরকে স্মরণ করি। অনেক পরিবার, গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী নিজে অর্থ বিতরণ করেছেন সেই ভিকটিমদের পরিবারের উপরে। রানা প্লাজা ধসের পরে চতুর্দিক থেকে আমাদের উপরে একটা চাপ আসে, এবং সেখানে আমরা ওই যে সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট, এটা করেছে বাংলাদেশ গভর্নমেন্ট, ILO, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র। তার ফলো আপ, অর্থাৎ এই যে তারাও আমাদেরকে 16টা পয়েন্ট দিছে যেগুলি পূরণ করতে হবে, এইটার একটা অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছিল। আই লেড ডেলিগেশন, যেখানে আমাদের সিনিয়র সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের মিস্টার মামুন, হেদায়তুল্লাহ মামুন তিনি গিয়েছেন, লেবার সেক্রেটারি মিস্টার শিফার, মিখাইল শিকবার তিনি গিয়েছেন, ফরেন সেক্রেটারি জনাব শহীদুল হক তিনি গিয়েছেন, এবং BGM এর প্রেসিডেন্ট, BKM এর প্রেসিডেন্ট, আরও অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত, তারপরে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত, প্লাস আরও উচ্চ পর্যায়ের ইউরোপিয়ান কমিশনার, তাদের বৈঠক হয়। সেখানে আমি অগ্রগতি নিয়ে আমি আলোচনা করেছি। এই অগ্রগতিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারপরে আবার আরো কিছু ইনক্লুড করার তারা চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা বলেছি যে এটা আমরা করেছি। যেমন আপনার একটা কথা বলি, দেখেন আমাদের দুর্ভাগ্য, আমি এখানে যেমন বলছি আমার জাতির সামনে, আমি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের সামনে বলেছি এই ব্রাসেলসে, যে আমেরিকাতে আপনি জানেন যে আমাদের উপরে একটা প্রচন্ড চাপ ট্রেড ইউনিয়ন করার জন্য। AFL-CIO, দে আর প্রেসারাইজিং আস, যে আমাদের সমস্ত শিল্প কলকারখানায় ট্রেড ইউনিয়ন করতে হবে। বাট ইউল বি সারপ্রাইজ টু নো, যারা আমাদের এই চাপ দিচ্ছে সেই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি যখন এবার গেলাম, এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা সেমিনার হয়, আই ওয়াজ দ্য চিফ গেস্ট। সেখানে কংগ্রেসম্যান মিলার ছিলেন, খুব মানে 1974 সাল থেকে তিনি কংগ্রেসম্যান, তিনি ওখানে ছিলেন কি নোট স্পিকার, আই এম দ্য চিফ গেস্ট। আমি সেখানে বলেছি তাদের সামনে, এবং AFL-CIO এর প্রতিনিধি, আমি তার সাথে আগে কথা বলে জেনে নিয়েছি। তিনি আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের দেশে কত পার্সেন্ট ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন আছে? ইউল বি সারপ্রাইজ টু নো, AFL-CIO রিপ্রেজেন্টেটিভ আমাকে বলল যে প্রাইভেট সেক্টর, সরকারি না, প্রাইভেট সেক্টরে 7% ইন্ডাস্ট্রিতে আমাদের ট্রেড ইউনিয়ন আছে, অর্থাৎ 93% ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন নাই। তা আপনার দেশে 7% আছে, 93-তে নাই, আর আপনি আমার দেশে 100% যেন প্রেশার দিচ্ছেন। কিন্তু আমরা করে যাচ্ছি, উই আর কমপ্লাইং দ্য এগ্রিমেন্টস, আমরা করে যাচ্ছি। দেন আপনি আসেন, আজকে ইউরোপিয়ান ইউনিয়ন হল আমাদের
লার্জেস্ট, সেটি হয়তো কর্ম পরিবেশের কারণে দুদেশের দুরকমের, সে কারণে হয়তো তাদের একটা এটা কোনো কথা না। দেখেন, রানা প্লাজা যেমন ধস হয়েছে দুর্ভাগ্যজনক, টেক্সাসের সার কারখানাও দুর্ঘটনা হয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের মিডিয়া ইজ ফ্রি এবং ভেরি স্ট্রং। আপনার সাথে যে আমি কথা বলছি, চ্যানেল আই ভেরি ইম্পর্টেন্ট একটা ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশের, খুবই মানে সম্মান বয়ে আনে। এবং এই যে সার কারখানা ধস হয়েছে, ওখানে কিন্তু অত প্রচার হয়নি। আমাদের রানা প্লাজা ধসের পরে যে প্রচার হয়েছে, ওখানে যে কয়েকশো লোক মৃত্যুবরণ করেছে, খুব প্রচার হয়নি। এক, সাউথ কোরিয়া যে ফেরি দুর্ঘটনা হলো, মোর দ্যান 300 পিপল ডাইড, একটা মৃত্যু লোকের ছবি মারা যায় নদীতে ভাসতে, তো একটা বিভৎসের ছবি হয়, কোনো পত্রিকায় ছাপা হয়নি। তারপরে আপনি চায়না যদি আপনি আলোচনা করেন, প্রত্যেক দিন, দিস ইজ নট মানে আইএলও রিপোর্ট, অলমোস্ট এভরি ডে মিনিমাম 200 লোক মৃত্যুবরণ করে, কারখানার শ্রমিক, বিভিন্ন অ্যাক্সিডেন্টে। প্রচার নেই। সুতরাং আমরা স্বল্পোন্নত দেশ, সেই জন্য আমরা স্বল্পোন্নত থাকতে চাই না। আমি আজকেও বলেছি যে আমাকে একজন প্রশ্ন করেছিল যে স্বল্পোন্নত দেশ যদি না থাকি, মধ্যমায়ের দেশ যদি আমরা হই, তাহলে তো আমরা স্বল্পোন্নত দেশের সুবিধা আমরা পাবো না। তাই বলে আমাদের দরকার নেই। কেন দরকার নেই জানেন? আমি বলেছি আজকে আমার এই বক্তৃতার মধ্যে, সেটা হলো যে আমি নিজের কথা বলতেছি, বলেছি আমি, সেটা হলো এই যে আমাদের যখন গ্লোবালাইজেশন লিবারালাইজেশন, এটা একটা চ্যালেঞ্জ ছিল, মনে করেছে যে আমরা রপ্তানি করতে পারবো। আমি 96-তে 3.8 বিলিয়ন ডলার নিয়ে যাত্রা শুরু করি রপ্তানি, কিন্তু আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি তখন প্রায় 7 বিলিয়ন ডলার আমাদের রপ্তানি হয়েছে। রপ্তানি কমে নেই। তো হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করেছি। দেন আসেন 2, ইন দ্য মিডল অফ 1990 দেয়ার ওয়াজ চাইল্ড লেবার ইস্যু। সেটাও বাংলাদেশ ভালোভাবে, শিশু শ্রমিক আমরা এমনভাবে নিধন করেছি, উই হ্যাভ ইলিমিনেটেড চাইল্ড লেবার ইস্যু, যে বাংলাদেশ হ্যাজ বিকাম এ মডেল নাও। দ্যাট ইজ অলসো ওয়েন উই আর ইন দ্য গভর্নমেন্ট অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সেই সময় আমরা এলিমিনেট করেছি। থার্ড আসেন 1900, মানে যখন আমাদের একটা মানে কি বলে এটা, এই মাল্টি ফাইবার এগ্রিমেন্ট MFA, এইটার মেয়াদ শেষ হয়। এই আমাদের দেশে যে রেডিমেড গার্মেন্ট হয়েছে বিকজ অফ কোটা সিস্টেম। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের জন্য একটা কোটা ছিল, কিন্তু যখন MFA মাল্টি ফাইবার এগ্রিমেন্ট ওয়াজ অ্যাবলিশড 2005 সালে, এই MFA অ্যাবলিশড হয়ে গেল, নাই, তখন আমরা কোটা পেলেন না। তখন অনেকে আমাকেও বলেছে যে কোটা না থাকলে বাংলাদেশের গার্মেন্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখেন 2005 সালে হয়তো 10 বিলিয়ন ডলারের কম আমাদের রপ্তানি ছিল, সেটা এখন 30 বিলিয়নের বেশি। উই হ্যাভ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ। এখন যদি আমরা স্বল্পোন্নত না থাকি, আমি বলেছি গর্ব করে, আই এম প্রাউড অফ আওয়ার এন্টারপ্রেনার্স অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা নলেজেবল, তারা শিক্ষিত, তারা ভালো ভালো মন্দ আমাদের মধ্যে আছে, সব সেকশনেই ভালো মন্দ নিয়েই চলে। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা যে কষ্টের মধ্যে কাজ করে, আমি মনে করি যে আমরা এই চ্যালেঞ্জে মোকাবিলা করতে পারবো। এখন আপনি যদি প্রশ্ন করেন কিভাবে মোকাবিলা করবেন, এক, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে কথা দিয়েছে যে যদি বাংলাদেশ এলডিসি না থাকে, তাহলে তারা আমাদেরকে জিএসপি দেবে ইন দি নেম অফ জিএসপি প্লাস। অর্থাৎ এখন যত সুবিধা পাই তা নাও পেতে পারি, বাট উইল গেট সাম ফ্যাসিলিটিস ইন দি নেম অফ জিএসপি প্লাস, নাম্বার 1। নাম্বার 2, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পৃথিবীর অনেক দেশের সাথে FTA করব, ফ্রি মার্কেট এগ্রিমেন্ট করব, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করব, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তা আমরা যদি সাউথ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি, আমরা যদি ফিলিপাইনের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি, আমরা যদি মালয়েশিয়ার সাথে করি, শ্রীলঙ্কার সাথে করি, মানে আমি উদাহরণ দিলাম আর কি, অনেক দেশের সাথে, ইভেন আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করতে পারবো। তখন তারা আমাদের দেশে ডিউটি ফ্রি রপ্তানি করবে, আমরা তাদের দেশে ডিউটি ফ্রি রপ্তানি করবো। সেই হিসাবে আমাদের দেশের কি রপ্তানি করবে, আমরাই তখন মার্কেট পাবো। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে 6th 5-year প্ল্যান দিয়েছেন, সেই 6th 5-year প্ল্যানের মধ্যে আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন আমাদের কথা আছে। আজকে আমরা শুধু তৈরি পোশাক থেকে 24.5 বিলিয়ন ডলার আমরা গতবার বৈদেশিক মুদ্রা অর্জন করেছি, শুধু তৈরি পোশাক, মানে মোর দ্যান 80%। আর ইউরোপিয়ান ইউনিয়ন আমরা রপ্তানি করি মোর দ্যান 16 বিলিয়ন ডলার, আমেরিকাতে করি 5 বিলিয়নের বেশি, পশ্চিম জার্মানিতে করি 4 বিলিয়নের বেশি, ইউকেতে করি আমরা 3 বিলিয়নের বেশি,
অর্থাৎ সব মিলে আমাদের এগুলো। সব মিলে ইকোনমিক সেক্টরে আপনি এখন ওয়েস্ট থেকে ইস্টের দিকেও দৃষ্টি এবং প্রসারিত করেছেন। সব এই যে আপনার যত আইসিসির মিটিং হলো, ইম্পর্টেন্ট ব্যবসায়ী রাষ্ট্র, বাংলাদেশে এখন এই মুহূর্তে একটা ব্যবসা ভালো পরিবেশ। যে H&M তার চিফ এক্সিকিউটিভ আমার সাথে দেখা করেছেন, দে আর ভেরি হ্যাপি উইথ আর পারফরমেন্স। তারপর আপনার এই যে হংকংয়ের একজন বড় ব্যবসায়ী, তিনি 1.2 বিলিয়ন আমাদের থেকে ইম্পোর্ট করেন, তিনিও সেদিন এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছে। তার বাংলাদেশ, অল দি ইকোনমিক ইন্ডিকেটরস অফ বাংলাদেশ এই মুহূর্তে সব পজিটিভ, এবং আমরা আশা করি যে আমাদের এই ব্যবসায়িক পরিবেশ আমরা বজায় রাখবো। এবং এখানে মিস্টার আহমেদ, আপনার কাছে যে প্রশ্নটা এখন করতে চাই আমি, যে আপনারা যখন দায়িত্ব গ্রহণ করলেন এবার 5ই জানুয়ারির পরে, দেশ মোটামুটিভাবে একটা রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। এটি হয়তো অনেক ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা দিয়েছে, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে যে আবার সেই একটা অস্থিতিশীল না হলেও এক ধরনের রাজনৈতিক কর্মসূচি, হরতালের মধ্যেই আমরা কিন্তু এখন হয়তো হরতাল হচ্ছে না যখন আমি আর আপনি কথা বলছি, কিন্তু আবার 48 ঘন্টা পরেই আবার হরতালের মধ্যে, আবার হরতাল কাটিয়েও আসলাম আমরা। তো এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশ আবার প্রবেশ করছে ধীরে ধীরে। তো তাতে করে মনে করেন যে গতিটা আপনারা তৈরি করতে পেরেছেন সেটি? আমার মনে হয় কি জানেন, যারা এগুলি করে, 5ই জানুয়ারি নির্বাচন আপনি প্রশ্ন তুলেছেন, এখন কিন্তু বিশ্ব, আন্তর্জাতিক বিশ্ব, আমি এখন অনেক সময় টক শো দেখি, প্রায় টক শোতে নানা রকম কথাবার্তা হয় ইলেকশন নিয়ে, গ্রহণযোগ্য না, অমুক না, তমুক না। আন্তর্জাতিক বিশ্ব আমাদের যে নির্বাচন নিয়ে প্রশ্ন করে না, তার একটা বড় প্রমাণ হলো আন্তর্জাতিক দুইটি সম্মানিত সংস্থায়, খুব গুরুত্বপূর্ণ সংস্থা, IPU ইন্ট্রা পার্লামেন্টারি ইউনিয়ন এবং CPA কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, দেখেন বাংলাদেশ দুইটারই এখন প্রধান। শিরিন শারমিন চৌধুরী মাননীয় স্পিকার, তিনি CPA এর চেয়ারপারসন হয়েছেন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, আর সাবর হোসেন চৌধুরী তিনি IPU এর সভাপতি হয়েছেন। যারা ভোট দেখেন, সাবর হোসেন চৌধুরী পরাজিত করেছেন অস্ট্রেলিয়ার স্পিকারকে, তিনি পেয়েছেন 95 ভোট, আর সাবর হোসেন চৌধুরী পেয়েছেন 169 ভোট, আর অস্ট্রেলিয়ার প্রার্থী স্পিকার পেয়েছেন 95 ভোটস, আর ইন্দোনেশিয়ার বিরোধী দলের নেতা তিনি পেয়েছেন 53 ভোট। শিরিন শারমিন চৌধুরী মাননীয় স্পিকার, তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এখন আমার মাঝে মাঝে আমার খারাপ লাগে যে কেউ কেউ আপনার এই মিডিয়াতে গিয়ে, টক শোতে গিয়ে যখন বলে যে IPU নাম শুনি নাই, CPA নাম শুনি নাই, তারা খুব উচ্চ শিক্ষিত, তখন আমি অবাক হয়ে যাই। সুতরাং যারা ভোট দিয়েছেন তারা কোন দেশের প্রার্থীকে ভোট দিয়েছেন, এবং কেউ কেউ বলেছেন, দেখলাম বিএনপির নেতা, যে এই যে ভোট দিয়েছে এটা ব্যক্তিগতভাবে দিয়েছে, এটা দেশের সিদ্ধান্ত না। আমিও তো IPU CPA এর অনেক সম্মেলন আমি গিয়েছি, সেই বাহামাস আইল্যান্ডে নাসৌ গিয়েছি, কানাডা গিয়েছি, UK গিয়েছি, জেনেভা গিয়েছি, আমরাও ভোট দিয়েছি। আমাদের দেশের সিদ্ধান্তের বাইরে কোনোদিন ভোট দেওয়া যায় না। সুতরাং আন্তর্জাতিক বিশ্বে এই মুহূর্তে বাংলাদেশ একটি মর্যাদাশালী দেশ। আমার দেশের নির্বাচন হয়েছে অন দি বেসিস অফ আওয়ার ওন কনস্টিটিউশন। আমি যদি 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন না করতে পারতাম, আমার দেশের অবস্থা হতো থাইল্যান্ডের মতো। সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি নির্বাচন সমাপ্ত করতে পারেননি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতার সাথে করেছেন। আমি একটা কথা বলি আপনাকে, অনেকদিন পর আপনার এখানে এসেছি, টক শো তো আর ইদানিং তেমন টেলিভিশনে যাওয়া পড়ে না, কারণ ব্যস্ততার মধ্যে। আমরা একটা কথা বলি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে বিএনপি আমাদের বিরোধী দল না, বিএনপি, তারা বারবার আপনার অনুরোধ করছে আমাদেরকে, অনুরোধ বাদ দেন মানে তারা দাবি করছে আর কি, তাদের ভাষায় দাবিই বলি আমি, অনুরোধ বাদ দেন, অনুরোধ না, আমাদের তারা দাবি করছেন সংলাপের। আমরা কি তাদেরকে সংলাপের আহ্বান জানাইনি? তখন তারা এসেছেন, নাম্বার 1। নাম্বার 2, মাননীয় প্রধানমন্ত্রী কি তাদেরকে বলেন নাই যে আপনারা যেই কটা পোর্টফোলিও চাবেন আপনাদেরকে দেবো, আমাদের সরকারে যোগ দেন, এটা আমরা সর্বদলীয় সরকার করি? আসেননি। মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে তৎকালীন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে আহ্বান করেন নাই যে আপনি আসেন আমার সাথে আলোচনা করেন? ওনারা করেন নাই। এখন নির্বাচনটা হয়েছে, নির্বাচনের পরে নানান মানুষ নানান কথা বলেছে। আজকে যে আমরা আন্তর্জাতিক বিশ্বে যাই, আমি এই পর্যন্ত অনেকগুলি দেশে গিয়েছি। আমি প্রধানমন্ত্রী ভারতে গেছি, তারপরে আপনার আবুধাবি গেছি, তারপরে কাতারে গেছি, তারপর অনেক জায়গায় গেছি আমি, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, USTR, কংগ্রেসম্যান, তারপরে সবার সাথে আবার কোরিয়া গেলাম, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নে গেলাম,
তারপরে যে টার্কি যাব, কেউ কিন্তু এই প্রশ্ন এখন আর করে না। দিস নাম্বার ওয়ান। সবচেয়ে বড় কথা, আপনার মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিই, কেউ না করুক, কিন্তু আপনাদের নিজেদের মধ্যে আমি যদি তোফায়েল আহমেদকে যেভাবে বাংলাদেশের মানুষ দেখে, বা আপনার যে রাজনৈতিক ক্যারিয়ার, দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, আপনার মনে কি এই প্রশ্ন উঠে না যে এই নির্বাচনটি অন্যরকম হতে পারতো, বা একটা ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ পলিটিক্স? যে প্রশ্নটা আপনি বলবেন, আমি আপনাকে, যেমন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এটি নিয়ে কারো কোনো ভিন্ন মত নেই, এটি আপনাদের অনেকে বলেছো, পরে আলোচনা করবো আমরা একাদশ নির্বাচন নিয়ে। কিন্তু গতকালও প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন বলেছেন যে নির্ধারিত সময়ের আগে নির্বাচনের কোনো সুযোগ নেই। কিন্তু বা প্রধানমন্ত্রীর কিংবা আপনাদেরকে মনে হয় না যে এই নির্বাচনটি একটু অন্যরকম, মানুষের পার্টিসিপেশনটা থাকা দরকার ছিল, এবং বাংলাদেশের মানুষ কি মনে করে? আরেকটা প্রশ্ন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি ফ্লোরটা, সেটি হচ্ছে যে এই যে এখন জামাত হরতাল করছে, আবার রোববারে আরেকটি রায় হবে, তারপরে এই হরতাল প্রলম্বিত হবে কিনা আমরা জানি না। একটি গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক সংস্কৃতিতে একটি শক্তিশালী বিরোধী দল খুব অপরিহার্য, কিন্তু বাংলাদেশে যে পরস্পরকে নিশ্চিহ্ন করবার যে প্রক্রিয়া, এটি তো আসলে শেষ পর্যন্ত গণতন্ত্রকেই হুমকির মুখে ঠেলে দেয়। এবং যদি একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল না থাকে, বিএনপির অনেক লিমিটেশনস আছে, হয়তো আওয়ামী লীগেরও অনেক লিমিটেশনস, অনেক আলোচনা করবেন, কিন্তু এই জায়গাটা যদি শূন্য হয়ে যায়, এই স্পেসটা কে দখল করে নেবে? কোনো অগণতান্ত্রিক শক্তি, কোনো অশুভ শক্তি, কিংবা এই যে আপনারা অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন, ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলেন, সেই জায়গায় এমন কোনো ধর্মীয় শক্তি যারা ধর্মীয় উন্মাদনা তৈরি করবে, কিন্তু বাস্তবে ধর্মেরও কোনো কল্যাণ হবে না, গণতন্ত্রের কিছু হবে না। অনেকে কিন্তু সেই সংখ্যাও করছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক, পর্যবেক্ষক হচ্ছে, সেরকম একটা শক্তি, যেমন ভারত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতে কিন্তু একটি ধর্মীয় রাজনৈতিক দল কিন্তু আজকে ক্ষমতা এবং বিপুল সমর্থন নিয়ে। বাংলাদেশের অবস্থা কিন্তু সেই বিবেচনা থেকে আরো আমার মনে হয়। আচ্ছা, আমি তো একজন মানুষ, আমি দেশের একজন, সমাজেরই একজন। আমরা একটা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক জীবন শুরু হয়েছে। আমরা অনেক উত্থান দেখেছি, অনেক পতন দেখেছি, নিজেও অনেকবার কারাগারে গিয়েছি, জেলের মধ্যে বন্দী থেকেছি, অনেক কিছু ভাবার সুযোগ হয়েছে। আমি এই নির্বাচনের প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যিনি দলীয় প্রধান, তার কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আপনি যারা না জানেন, বা অন্যরা যারা বলে যারা জানেন না, আমি সেটা জানি কি কারণে। তার কিন্তু আন্তরিকতার কোনো অভাব ছিল না যে একটা পার্টিসিপেটরি ইলেকশন হোক। উনি সর্বাত্মক চেষ্টা করেছেন। যদি চেষ্টা না করতেন, দেখেন, আমি তোফায়েল আহমেদ, আমি ওনার একটা সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম। সেটা কি? উনি যখন বেগম খালেদা জিয়া যখন আলটিমেটাম দিলেন যে 48 ঘন্টার মধ্যে যদি সংলাপ ডাকা না হয়, দাবি মানা না হয়, তাহলে আমি অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করব বা হরতাল করবো, ইত্যাদি ইত্যাদি। আমরা ছাত্র পল্লী যারা করি, বা আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করেছি দিস ইজ এ থ্রেট। এই থ্রেটের মধ্যে কাউকে, তার কথার মধ্যে কাউকে ডাকলে রাজনৈতিকভাবে আমাদের পরাজয় হবে। এই কারণে আমি বলেছি যে নেত্রী, এই অবস্থার মধ্যে তাকে ডাকা ঠিক হবে না। কিন্তু তিনি তাকে ডেকেছেন, তার মধ্যে ওই অহমিকা ছিল না। তিনি খালেদা জিয়ার কথা রেখেছেন যে 48 ঘন্টা আমাদের ডাকতে হবে, সে 48 ঘন্টার মধ্যে ডেকেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া তার কথা রাখেননি। এখন আপনি একটা নির্বাচন হয়েছে, আপনারা প্রশ্ন তোলেন, আপনারা যদি প্রশ্নটা করেন নাই, অনেকেই শুনেই বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন তোলে। এখন বাংলাদেশের দুইটা মেজর পলিটিক্যাল পার্টি বা দুইটা অ্যালায়েন্স, একটা অ্যালায়েন্স ইলেকশন না করেন, ওইটাই যদি আওয়ামী লীগের মাথায় থাকতো, তাহলে তো আমরা আমাদের দলীয় একজন দাঁড় করে দেয়া, আপনি বলতে পারতেন না যে আমরা আনকনটেস্টেড হয়েছি, একটা দাঁড় করে, আমরা ওটা করি নাই। বিএনপি যখন ইলেকশন করে নাই আনকনটেস্টেড কনস্টিটিউশন আছে। যেমন আমাদের এই দেশের একজন বরেণ্য আইনজীবী এবং সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন, তিনিও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। একটা নির্বাচিত হওয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা আর 50টা বিনা নির্বাচিত একই কথা, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতর কথা আছে। এখন আপনি যদি নির্বাচনে না আসেন, আমি তো আমার চেষ্টার ত্রুটি করি নাই। আপনি আলটিমেটামের পর আলটিমেটাম দিলেন, আপনি এখন যেটা আপনি বলছেন যে আমাদেরকে সংলাপ করেন, নির্বাচন দেন, এগুলি তো আপনি করেন নাই। আর আমাদের তো কোনো উপায় ছিল না। এখন আপনি কেমনে গ্যারান্টি আপনি বলছেন, এখনো বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার এক, আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার, আরো অনেকগুলো দাবি দেওয়া, এগুলি তখন অতীত।
আপনি এখন সাপোজ একটা ইলেকশনের ডেট কেউ দিল, আপনি যে ইলেকশনে অংশগ্রহণ করবেন তার গ্যারান্টি কি? আর আপনি ইলেকশন করলেন না, আবার এমন দিন যদি আসে যে মেজর পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ ইলেকশন করলো না, সেদিন ইলেকশন হবে না। এটা কোনো কথা হইছে না, কিন্তু আওয়ামী লীগও তো একসময় নির্বাচনে পার্টিসিপেট করেনি 1996-এ। তাতে কি আওয়ামী লীগ তার দাবি থেকে সরে গেছে? সেই সরকারের পতনের আন্দোলন থেকে সরে গেছে? আমরা আন্দোলন করেছি। দেখেন, একটার সাথে আরেকটা মিলে না, বাট আপনি যদিও মিলান, আমরা তো আন্দোলন করেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে নির্ধারিত সময়ের আগে, আমিও তো এই বক্তব্যে বিশ্বাসী। নির্ধারিত সময়ের আগে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। মানুষ যে সিংহভাগ মানুষ যে ভোট দিতে পারলো না, সেটা একটা অংশীদারিত্ব চায়। ভোটার হিসেবে আমি তো চাই যে আমি আমার প্রতিনিধিকে নির্বাচিত করি। আপনি গ্যারান্টি কিভাবে দিবেন? আরেকটা ইলেকশন হইলে আপনি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন করে একসাথে 5টা সিটি কর্পোরেশনে জিতেছেন। আওয়ামী লীগ 5টা সিটি কর্পোরেশন পরাজিত হয়েছে। না, আপনি নির্বাচন না করার কারণ কি? কারণ ছিল যে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না, আপনি এই ক্ষমতাকে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করবেন, যেই আসুক। দ্যাট ওয়াজ ইউর আইডিয়া। সেটা আপনি পারেন নাই। এখন আপনি প্রশ্ন করেছেন আন্দোলনের কথা, আমরা সেই প্রসঙ্গে আসি। আপনি এমন আন্দোলন করেছিলেন 5ই জানুয়ারির আগে যে এরপরে আপনার হাতে আর কোনো অস্ত্র নাই। যত অস্ত্র আন্দোলনের ছিল, বিএনপি সব আন্দোলনের অস্ত্র ব্যবহার করে তারা ব্যর্থ হয়েছে। সুতরাং আমি মনে করি এখন বিএনপি এবং তার নেত্রী বেগম খালেদা জিয়া উপলব্ধি করেছেন। যেমন তিনি সেদিন বলেছেন যে সময় দিয়ে আন্দোলন হয় না, এটা তার উপলব্ধি। কিন্তু এর আগে কিন্তু উনি সময় দিতেন, রোজার পরে হবে, কোরবানির ঈদের পরে হবে, পরীক্ষার পরে হবে, বর্ষাকালে হবে, শীতকালে হবে। এগুলি বলে যখন দেখছেন যে সার্থক হয় না, এখন তিনি উপলব্ধি করেছেন যে সময় নির্ধারণ করে কোনো আন্দোলন হয় না, সংগ্রাম হয় না। এবং আমি বলি আপনাদেরকে, এটা আমাদের তো প্রায় 1 বছর চলেই গেল, আর 4 বছর চলে যাবে। এবং ঠিকই 29শে জানুয়ারি 2019-এর আগের 90 দিনের মধ্যে একটা নির্বাচন হবে। তখন সংলাপ হবে, আলোচনা হবে, তখন কত কিছু হবে, তখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। তখন যদি বিএনপি বলে যে আমরা শেখ হাসিনার নির্বাচন করব না, বাট যদি আপনাদের মাথায় থাকে আপনারা তখন নির্বাচন করবেন, আমি বলছি তখন আপনি নির্বাচন করেন, কিন্তু এটি স্থায়ী নির্বাচনী প্রক্রিয়া, মানে একটি সমাধানের জন্য ডায়ালগ করতে অসুবিধা কোথায়? আপনি এখন ডায়ালগ করবেন কি কারণে? ডায়ালগ করে কি করবেন? আপনি 5 বছর 4 বছর আগে ডায়ালগ করে আপনি করবেন কি? সমাধানে পৌঁছবার জন্য। সমাধানটা কি? সমাধান ইলেকশন। কিভাবে নির্বাচন হবে? বিএনপির গোল বলছে যে হ্যাভ অ্যান আনাদার ইলেকশন। আমি নির্ধারিত সময়ের আগে ইলেকশন করবো না। আমরা আলোচনা করে আমার হবে না, আলোচনাটা হবে লোক দেখানো। কারণ আলোচনার কোনো রেজাল্ট আসবে না। কারণ আপনি চাইবেন একটা, আমরা করছি না তারুণ কার্সেলের মতো, আমরা তো সংলাপ করেছিলাম, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? আমি নিজে বলেছি তাদেরকে যে আপনারা এগ্রি করেন এই সরকার অধীনে নির্বাচন হবে, আমরা শিডিউল চেঞ্জ করবো। তারা এগ্রি করেনি, তারা তো মনে করেছিল ইলেকশন হতে দিবে না। সুতরাং আমরা অন্য প্রসঙ্গে যাই। সুতরাং আপনি যেটা মনে করেছেন যে আন্দোলন সংগ্রাম, হ্যাঁ, এই যে বৃহস্পতিবার হরতাল গেছে, আবার রবি সোমবারে হরতাল দেবে, দেখেন আপনি রাস্তা দেখেন, কলকারখানা চলছে, সব কিছু স্বাভাবিক, একটু যানবাহন কম। মানুষ এখন এটা চায় না, মানুষ চায়, দেখেন আপনি গ্রামে যান, আমি গ্রামের ছেলে, আমি সেই ছেলে যে খালি পায়ে আমি স্কুলে গিয়েছি ছোটবেলা। কারণ আমার গ্রামে জুতা পায়ে দিয়ে স্কুলে যাওয়ার সুযোগ ছিল না, রাস্তাঘাট ছিল না, কাদার মধ্যে দিয়ে যেতে হতো। সেই গ্রামে আপনি যান, এখন শহর, ইলেকট্রিসিটি, বিদ্যুতিক আলো জ্বলছে, রাস্তায় জ্বলছে, ঘরে জ্বলছে, ঘরে টেলিভিশন আছে, ফ্রিজ আছে, ঘর পাকা। কুড়ে ঘর দেখেছি ছোটবেলা গ্রামে 75% কুড়ে ঘর, আর তা নাহলে ম্যাক্সিমাম টিনের ঘর। বিল্ডিং ছিল হাতে গোনা কয়েকটা। আপনি যান আজকে, সে আমার জন্মস্থান ভোলায় যান, মানুষ বিল্ডিং করছে, টিনের ঘর, পাকা ঘর, অর্থনৈতিক অবস্থা কত চমৎকার। মানুষ পার্সেন্ট গেলে যে আমরা 2টা ঈদ গেল, রোজার ঈদ, আমি বলি রোজার ঈদ গেল, কোরবানির ঈদ গেল, বাজার নিয়ন্ত্রিত, পিপলস আর ভেরি হ্যাপি। তারা বাজারে যায়, সুখে থাকে,
তারপরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাট মিস্টার আহমেদ, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, দীর্ঘ সংগ্রাম করেছেন, সেই সময়টাও তো কারাবরণ করেছেন। লক্ষ্য তো কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ছিল না, সেখানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা, এগুলো ছিল। তো আপনার আমি একটা কথা বলি, মানুষ তো তার চিন্তা স্বাধীনতা, তার ভোট প্রদানের অধিকার, এগুলো তো মানুষ, এবং ভোটের অধিকার, ভাতের অধিকারের রাজনীতির কথা কিন্তু আমার দোষটা কি? আমি তো ইলেকশন দিয়েছি, আমি যদি ইলেকশন না দিতাম আমার তো দোষটা। শোনো একটা কথা বলি, এই দেশের মানুষের, আপনার দোষ হচ্ছে আপনি 44টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 6টি নিয়ে নির্বাচন করেছেন, বাকিরা করেনি। সেটা তো আমার দোষটা কেউ যদি না করে, শুনুন 44-50টা রাজনৈতিক দলের আমি নিবন্ধিত বলেছি, আমি নিবন্ধিত আমিও নাম বলতে পারবো না। 20টা জোট আছে আপনার বিএনপির সাথে, আমাদের সাথে আমরা 14 দল বলি, এরকম ইত্যাদি ইত্যাদি। আমরা 7টা বলেন, আমরা বলি। বাংলাদেশের মানুষ একজন নেতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। শোনেন, 1970-এর নির্বাচনের আগে এই দেশের সমস্ত বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। আইয়ুব খানের নির্বাচন করে নাই। বঙ্গবন্ধু বলেছে আমি করব, উনি নির্বাচন বর্জনে বিশ্বাস করতেন না। আইয়ুব খান যখন প্রেসিডেন্ট ইলেকশন দেয়, ফাতেমা জিন্নাহকে যে কন্টেস্ট করে, বঙ্গবন্ধু তখন ফাতেমা জিন্নাহকে নিয়ে নির্বাচন করেছেন। বঙ্গবন্ধু কোনো নির্বাচন বর্জন করেন নাই। এবং 70-এ বঙ্গবন্ধুকে বলে না, এই দেশের অনেক বড় বড় নেতা, যে শেখ সাহেব, বঙ্গবন্ধু যেভাবে কেউ বঙ্গবন্ধু, কেউ শেখ সাহেব বা মুজিব ভাই, যে আপনি নির্বাচনে তো আপনার লাভ হবে না। কেন? এলএফও দিয়ে, এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের 25 এবং 27 আর্টিকেল অনুসারে যে আপনি সংবিধান প্রণয়ন করলে অথেন্টিকেট করবে প্রেসিডেন্ট, এই একান্ত আমরা অথেন্টিকেট করবে না। তখন বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন যে আমি বিদেশিদের বলেছিলেন ইংরেজিতে, আই উইল পার্টিসিপেট ইন দি ইলেকশন অ্যান্ড এলএফও, ইউ আর টকিং এলএফও, I will tear this LFO into pieces immediately after the election. আর আমাদেরকে বলতেন LFO নির্বাচনের পরে দেখিস আমি টুকরা টুকরা করে ছেড়ে ফেলবো। নির্বাচন যদি না করতেন, আপনার সাথে আমি আজকে কথা বলতে পারতাম? নির্বাচন যদি না করতেন, তিনি মেজরিটি পেতেন, আর মেজরিটি যদি না পেতেন 71 হতো। আমরা তো অনেকে স্বাধীনতার ইতিহাস বলি, আপনি 6 দফা যদি না দিত, 1900 বঙ্গবন্ধু আগরতলা আমরা আসামি করতো না। আর বঙ্গবন্ধু আগরতলা আসামে ফাঁসির কাছে না যেতেন, তাহলে 69-এর গণ অভ্যুত্থান হতো না। আর 1900 গণ অভ্যুত্থান যদি না হতো, বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পেতেন না। আর যদি মুক্তি না পেতেন, 70-এর নির্বাচন আমরা বিজয়ী হতাম না। আর 70 নির্বাচন বিজয় না হলে আমাদের দেশ স্বাধীন হতো না। সুতরাং নির্বাচন বর্জন করার তো কোনো কারণ নাই। আপনি নির্বাচন দেওয়া হলো, আপনি নির্বাচন করেন, আপনাকে কে গ্যারান্টি দেবে বিএনপিকে? আর আবার একটা ইলেকশন বিএনপি নির্বাচন করবে, আমি সেই ফাঁদে পা দিব কেন? আমি আমার মেয়াদ পূর্ণ করে আবার নির্বাচন দেব। যদি বিএনপি না আসে, আবার ইলেকশন হবে। আর যদি আসে, সেখানে আমি প্রশ্নটা করেছিলাম যে একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলের অনুপস্থিতি গণতন্ত্রকে শক্তিশালী করবে না এখন অশুভ শক্তিকে সেই জায়গাটা পূরণ করবে? জিল্লুর, আপনি আমাকে এই কথার উত্তর দেন, আপনি ইলেকশন না করার কারণ কি? আপনি করবেন না কেন? নির্বাচন বয়কট করবেন না কেন? আমাদের জীবনে তো আমরা ভুল করেছি। তারা একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগ, আজকে বিএনপি তো 91-তে ক্ষমতা আসছে। আওয়ামী লীগ যদি 80-র দশকে 84 সনে প্রথম বা 85 সনে হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন দিয়েছিল, তিনি সামরিক শাসন আস্তে আস্তে তুলে নিচ্ছিলেন। তখন তার দল ছিল না, তখন আওয়ামী লীগ ওয়াজ এ স্ট্রং পলিটিক্যাল পার্টি। কিন্তু আমরা বিএনপি আওয়ামী লীগ মিলে আমরা নির্বাচন বয়কট করেছি, লাভ হয় নাই। 86 সালে তো আপনারা নির্বাচনে গিয়েছেন। 86 সালে নির্বাচনে গিয়েছি আমরা, আসলটায় না যেয়ে আমরা পরে 86-তে আমরা নির্বাচনে গিয়েছি। এবং নির্বাচনে যদি আওয়ামী লীগ না যেত, 86-তেও, আবার 86-তে যদি বিএনপি আওয়ামী লীগ একসাথে, শোনেন দেখেন, আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আমি কিন্তু তার মধ্যে একজন সিগনেটারিজ। ফকির শাহাবুদ্দিন সাহেবের বাসায় বসে সিদ্ধান্ত হলো আওয়ামী লীগ পাবে 180 সিট, বিএনপি 120 সিট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দস্তখত দিলেন সিদ্ধান্তের উপরে, কিন্তু বেগম খালেদা জিয়া যে কোনো কারণে, রহস্যজনক কারণে তিনি দস্তখত দিলেন না। নির্বাচন আমরা একা করলাম, তারা করলেন না। যাই হোক, সেই জন্য নির্বাচন বর্জন করার লাভ হয় না। এটা একটা লাভ হয় না। পার্লামেন্ট থেকে পদ্ধতি করলে একটা লাভ। অনেকগুলো আমরা অতীতে করেছি, ভুল শুদ্ধ সব। এখন তার থেকে সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমি মনে করি যে বিএনপি, আমরা যে আন্দোলনের কথা বলেছেন,
বিএনপির এই বেগম খালেদা জিয়া উনি শ্রদ্ধেয় নেত্রী, নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন যে এগুলি করে আর কোনো, দেখেন আপনার চলন্ত বাসে পেট্রোল বোমা মারা, নিষ্পাপ শিশুকে হত্যা করা, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, গাড়ি নষ্ট, এতে কোনো লাভ হয় না। এবং দেখেন সেই আন্দোলনের মধ্যেও কিন্তু আমাদের গ্রোথ হয়েছে 2013-14 অর্থ বছরে এক্সপোর্টেড 13.8%। সুতরাং আমরা তারা যেটি বলছেন যে আপনারা এক ধরনের নিবর্তনমূলক ক্রিয়াকর্ম চালাচ্ছেন, তাদেরকে রাজপথে দাঁড়াতে দিচ্ছেন না, মামলা হামলা, এক একজন বিরুদ্ধে অসংখ্য মামলা, অনেককেই প্রায় মাঝে মধ্যেই কারাগারে নিয়ে যান, যে কারণে তারা তাদের স্বাভাবিক ক্রিয়াকর্মটা করতে পারছেন না। আমি যে আপনার সাথে কথা বলছি, আমিও তো বিএনপি আমলে কারাগারে গেছি। আমি সিঙ্গাপুর থেকে আসলাম, এয়ারপোর্ট থেকে আমাকে গ্রেপ্তার করলো। এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানায় 24 ঘন্টা দাঁড় করে একটা বসারও জায়গা ছিল না। তারপরে হাইকোর্টে আর কি বলে জজ কোর্টে পাঠিয়ে দেয়া, পরে কাশিমপুর কারাগারে কোথায় রাখলো? ইরশাদ শিকদারকে ফাঁসির আসামি, ইরশাদ শিকদারকে যেই কন্ডেম সেলে ফ্লোরে শোয়াইছে, আমাকে সেই ফ্লোরে শোয়াইছে। তারা তো অনেকে তো অনেক কথা বলেন, এবং সেখান থেকে আমাকে হাত করার পরে আপনার কাশিমপুর কুষ্টিয়া কারাগারে পাঠিয়েছে। সেই কুষ্টিয়া কারাগারে যে যুদ্ধ অপরাধী মুজাহিদ, তার গাড়িতে পতাকা, আর আমি তোফায়েল আহমদ একজন মুক্তিযুদ্ধের কর্মী ছিলাম, আমার হাতে হাত করা। এটা তো হয়েছে। আর 2001 আমি ওর মধ্যে নাই। কতগুলি ঘটনা আছে। আপনি যে বললেন দাঁড়াইতে দেয় না, এই যে সরোয়ার্দী উদ্যানে তারা 8 তারিখ মিটিং করবে, এই যে সেদিন মিটিং করে আসছেন বেগম খালেদা জিয়া, সে পারমিশনটাও তো আপনারা দেন, অভিযোগ যে 12 ঘন্টা 10-12 ঘন্টা আগে পারমিশন দেন, পারমিশনটা তো আগে দেন না, এটা দেশের কালচার। দেখেন কতগুলি ভালো কাজ বিএনপি সৃষ্টি করে গেছে, ওগুলি আমরা কোনোটা ফলো করি। তারও আমাদের মিটিং এর আগে 6 ঘন্টা আগে পারমিশন দিত। আমরা একেবারে যে 21 আগস্ট গ্রেনেড হামলা, আমাদের যে জায়গায় আমরা মিটিং করতেছি দেয় নাই, আমরা করছি আওয়ামী লীগের সামনে পারমিশন না পেয়ে, সেখানে বোমাবাজি। আমরা একেবারেই শেষ প্রান্তে কনক্লুড করবার জন্য আপনি 1 মিনিটে যদি আর কিছু দর্শকদের উদ্দেশ্যে, মানে শেষ প্রান্তে আমরা একেবারে শেষ মুহূর্তে আপনি কনক্লুড করতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, 1-1.5 মিনিট। জি, 1-1.5 মিনিটের জন্য এত তাড়াতাড়ি বলেন কোনটা? এটা আমি কনক্লুড করতে পারেন। আমি কনক্লুড একটা কথা বলি, দেশ এবং জাতি আমরা একটা রক্তের মধ্য দিয়ে, আমি সবসময় বলি যে আজকে আমাকে একজন যখন বলেছিলাম, উত্তর দিয়েছিলাম যে আমরা সম্মানিত জাতি, উই আর প্রেস্টিজিয়াস, অনারেবল অ্যান্ড ডিগনিফাইড নেশন। আমরা রক্তের মধ্য দিয়ে, একসাথে রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। আজকে আসুন আমরা অতীত থেকে ভুল শিক্ষা নিই। আমরা সকলেই, দেশটা আমাদের, রাজনৈতিক দল আজকে একটি ক্ষমতা আছে, কালকে থাকবে না, আমরা সকলে মিলেমিশে দেশটাকে আমরা অগ্রগতির পথে নিয়ে যাই। এই বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন যে একদিন সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত হবে। আসুন আজকেই আপনার মাধ্যমে দেশবাসীকে বলি যে আমাদের ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আমরা একটু ধৈর্য ধরি, অপেক্ষা করি, এবং সকলে মিলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাই, এবং আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। এটাই হোক আমাদের সকলের কামনা। অনেক ধন্যবাদ মিস্টার তোফায়েল আহমেদ। দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। অত্যন্ত সফল বাণিজ্য মন্ত্রী এই কারণে যে যারা তার উপরে নির্ভর করেন তারা মোরলেস সবাই সন্তুষ্ট, এবং আগেও যিনি তখন ছিলেন এই মন্ত্রণালয়ে, তখনও বেশ ডায়নামিক একজন মন্ত্রী হিসেবে যথেষ্ট পরিমাণে কাজ করেছেন। যদিও রাজনীতির পুরোদস্তুর রাজনীতির মানুষ, কিন্তু এই ক্ষেত্রেও তাকে সফল বলা যাবে। এবং বর্তমান সরকার যে উন্নয়ন, অর্থনীতির ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি, আন্তর্জাতিক বিশ্বে এই ক্ষেত্রে তার ভাবমূর্তি উন্নয়ন করছে না সেটি বলা যাবে না, এটি মোটামুটি সবাই স্বীকার করে নিয়েছেন। কিন্তু দুর্বলতার জায়গায় যেটি কেবল উন্নয়ন দিয়ে মানুষকে সন্তুষ্ট করা বা তুষ্ট করা সম্ভব কিনা, বিশেষ করে যে দেশটির জন্ম একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে, সাম্যের আকাঙ্ক্ষা থেকে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আকাঙ্ক্ষা থেকে, সেই জায়গায় ওই প্রশ্নগুলোকে বাদ দিয়ে কতটা তারা চলতে পারবেন, কতদিন চলতে পারবেন, সেটি অনেকের কাছে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। এবং গণতান্ত্রিক রাজনীতির কথা তোফায়েল আহমেদ বলেছেন, এটিকে নিঃসন্দেহে আমরা সবাই এগিয়ে নিয়ে যেতে চাই। এবং তিনি যে আকাঙ্ক্ষা, অতীতে ভুল ত্রুটির কথা বলেছেন, সেটিও ভালো কথা। কিন্তু আমরা লক্ষ্য করি যে ক্ষমতার বাইরে থাকলে ভুল ত্রুটি যেভাবে স্বীকার করেন, ক্ষমতায় গিয়ে অনেকেই ভুলে যান, আবার ক্ষমতায় থাকলে যেটি বলেন ক্ষমতার বাইরে গিয়ে সেটি ভুলে যান। আমরা আশা করব যে অভিজ্ঞতা থেকে উভয় পক্ষই শিক্ষা গ্রহণ করবেন, এবং গণতান্ত্রিক রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলের উপস্থিতি খুব জরুরি। এবং সেটি যদি অনুপস্থিত হয়, আমি যে প্রশ্নটিকে ওনাকে একাধিকবার করেছিলাম যে সেই অনুপস্থিত হয়তো কোনো অশুভ শক্তিকে সামনের সারিতে নিয়ে আসতে পারে, যেটি আমরা কেউই চাই না।
নিঃসন্দেহে তোফায়েল আহমেদ তার দলও সেটি চায় না। কাজে এই জায়গায় যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, রাষ্ট্রনায়কোচিতভাবে অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে, এবং যিনি প্রধানমন্ত্রী এখন দেশ চালাচ্ছেন, তিনি এর আগেও প্রধানমন্ত্রী ছিলেন, একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, তারা একটু উদারভাবে বিষয়গুলো মীমাংসা করবার চেষ্টা করবেন বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং তাদের নিজেদের স্বার্থ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।